শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। যেভাবে আপনি বলছিলেন আরকি, আমিও ততটা বিক্ষুব্ধ। এবং আপনারা দেখেছেন যে শুধুমাত্র আমরা যারা রাজনৈতিক কর্মী বা ছাত্র সংগঠনের যারা কর্মী ওখানে ছিল তারা না, পুরো বাংলাদেশই এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ এবং আজকে একভাবে সে ক্ষোভের প্রকাশ কিন্তু বিভিন্ন জায়গায় ঘটেছে। আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই একটি বিষয় যেটি মানে স্যার একটু আগে বলছিলেন তার আলোচনায় যে এই বিষয়টি তো আসলে হুট করে হয়নি, এটি একটি দীর্ঘ দিনের প্রক্রিয়ার বিষয়। আপনাকে প্রথমত এই যে আমি মানে আনুষ্ঠানিকভাবে ফরমালি বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনগণের টাকায় চলে। সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে তোয়াক্কা না করে বাংলাদেশের মানুষের যে অবস্থান সেটিকে আমলে না নিয়ে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের হোক বা ইসলামী ছাত্র শিবির যেটি ১৯৭১ সালে ঘাতক ইসলামী ছাত্র সংঘের মানে উত্তরসূরি, সেই সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে দেওয়ার অনুমতি দিয়ে এটি বাংলাদেশের মানুষের সাথে এক ধরনের তারা বিশ্বাসঘাতকতা করেছেন এবং আমরা মনে করি তাদের এই রাজনৈতিক অধিকার নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালনাকারী হিসাবে তাদের এই অধিকারটি নেই, তারা এটি একটি অধিকার মানে অপচর্চা করেছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শত শত ছাত্র ইসলামী ছাত্র শিবির করছেন এবং আপনারা খুব সুস্পষ্ট করে দেখছেন যে আমরাও দেখছি অত্যন্ত বিস্ময়ের সাথে যে তারা গত ১৬ বছর বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে ছিলেন। আপনাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে রূপক দা, সেটি হচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রটি ছাত্র শিবির করছেন সে কিন্তু ৬ আগস্ট জন্মগ্রহণ করেনি বা ৬ আগস্ট তার নতুন রাজনৈতিক চেতনা মানে জন্ম নেয়নি আর কি। হ্যাঁ, সে বাংলাদেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসাবে ১৬ বছর কিন্তু তার দাপট বাংলাদেশের মানুষকে দেখিয়ে গিয়েছেন এবং একটি বাইনারি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে একটি বাইনারি সবসময় তৈরি করে তার ক্ষমতাকে পোক্ত রাখার চেষ্টা করেছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতিটা সে করেনি এবং রাজনীতিটা না করে ক্ষমতায় থাকার অংশ হিসেবে যে নানা ধরনের অপরাজনীতি করেছে তার একটি কুফল কিন্তু আমরা বহন করছি। যে মানে অনেক বছর ধরে প্রকাশ্য না আসতে পারা একটি সংগঠন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন করে মানে দাপটের সাথে উঠে দাঁড়ালো এবং তারা এতদিন ধরে সরকারি ছাত্র সংগঠনের ছত্রছায়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এই বিষয়টি। কিন্তু সবচেয়ে আশার বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনিও নিশ্চয়ই এটি নিয়ে গর্ববোধ করছেন বা এক ধরনের সাহস সঞ্চারিত হচ্ছে আপনার ভিতরে যে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে হতে পারে গুটি কয়েক নেতৃত্বে কালকে খুবই স্পর্ধার সাথে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং আজকে দেখবেন যে সাধারণ ছাত্ররা কিন্তু সেখানে সাধারণ ছাত্র কোড আনকোড আমরা বলি যারা রাজনৈতিক মানে বা কোনো ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত না আর কি, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ ছাত্ররা কিন্তু আজকেও সেটা প্রতিবাদ করেছে। কিন্তু ক্ষোভের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে তারা অনুমতি দেয়নি বা তারা কর্মসূচিটি বন্ধ করতে বলেছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটি করছে না। এই যে জায়গাটা, এই ব্যর্থতার দায়টা তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিতে হবে এবং এই ব্যর্থতার দায়টা কিন্তু শুধুমাত্র মানে আপনাকে আমি একজন ছাত্রকে একটু সুযোগ দিতে পারলাম না বা একজন ছাত্রকে কথা বলতে দিতে পারলাম না সেটি কিন্তু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় ৭১-এর ঘাতকদেরকে, যুদ্ধাপরাধীদেরকে মানে তাদের প্রতিষ্ঠিত করার এই যে একটা রাজনৈতিক প্রক্রিয়া তৈরি হয়েছে সেই প্রক্রিয়াটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বন্ধ করতে পারছে না। আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই তারা যে বন্ধ করতে পারছে না বা বন্ধ করতে চাচ্ছে না এই বিষয়টি জাতির কাছে পরিষ্কার। এখন কেউ যদি মনে করে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ২৪-এর গণঅভ্যুত্থানকে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে এবং সেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছে তারা এই সুযোগে একটা জায়গা করে নিবে এবং প্রশাসন বলেন, সরকারের কোনো অংশ বলেন বা কোনো রাজনৈতিক অংশ বলেন দেশের, তারা এই সুযোগটাকে ব্যবহার করতে দিবে বা তারাও এই সুযোগের সাথী হবে, সেটা আসলে খুবই একটা ভুল সিদ্ধান্ত হবে। আমরা শুধু সময়ের অপেক্ষায়, বাংলাদেশের জনগণ নিশ্চয়ই এটা খুবই দৃঢ়তার সাথে রুখে দেবে এবং অবিলম্বে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দাবি ছাত্রদের মধ্যে থেকে উঠেছে তারা এটা কন্ট্রোল করতে পারছে না বলে তাদের পদত্যাগ করা উচিত এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে মানে এই কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত।
একটা প্রশ্ন করতে চাই, আমরা গতকালকে জুলাই সনদ যেটা দেখলাম, সে জায়গায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ 4টি বাম দল সেখানে যায় নাই, বয়কট করেছে। কিন্তু আমরা দেখলাম যে জুলাই ঘোষণা হয়েছে, তারপরে রাতে আপনার প্রধান উপদেষ্টা নির্বাচন তারিখ ঘোষণা করেছেন, এবং এই নির্বাচন তারিখ মানে তিনি বলছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং আজকে চিঠি চলে গেছে নির্বাচন কমিশনে। আপনারা কি যে নির্বাচন কি আসলেই হতে যাচ্ছে, বা এই যে সংস্কার কমিশন বা অনেকেই বলছিলেন, আমাদের স্যারও বলছিলেন যে এই ডক্টর ইনু নির্বাচন দিবে না, হ্যাঁ আপনারা কি ভাবছেন, বা আসলে কি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে? ভাবনা বিষয়টা তো আসলে খুব অমূলক বিষয়। আমরা কি চাচ্ছি সেটা বলেন। আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা তো বলেছিলাম যে ন্যূনতম সংস্কারটুকু দীর্ঘদিন 16 বছর বা এর আগেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় যে একটা বৈষম্যমূলক বিষয় রয়েছে এবং মানি মাসেল এর যে একটা মানে প্রভাব রয়েছে, এই প্রভাব মুক্ত একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অতি দ্রুত নির্বাচন দেয়। এবং সেখানে এটা দুটো বিষয়, সেটি হচ্ছে যে গতকাল উনি জুলাই সনদ যেটা ঘোষণা করেছেন, সে তার বিষয়ে আমি কথা পরে বলছি। আমরা দেখলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণে উনি নির্বাচনের কথা ঘোষণা করেছেন, এবং আজকে যখন নির্বাচন কমিশন সকালে বললেন যে চিঠি পাওয়া মাত্রই কাজ শুরু করবেন, এবং সন্ধ্যায় আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি গিয়েছে এবং ফেব্রুয়ারি মাসে। আমরা এই বিষয়টি অত্যন্ত মানে আশাব্যঞ্জক ভাবে দেখতে চাই আমাদের পার্টির পক্ষ থেকে, এবং আনুষ্ঠানিক বক্তব্য নিশ্চয়ই আগামীকালকে আমরা জানাবো। তবে আমরা আশাব্যঞ্জক ভাবে দেখতে চাই, আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং সংস্কারের বিষয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই সরকার তার এখতিয়ারের বাইরে যে অনেক ধরনের সংস্কারে হাত দিয়েছে, যেগুলো আসলে খুবই অপ্রয়োজনীয় ছিল, এবং যেটি হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে আসলে সম্ভব নয় জেনেও তারা হাত দিয়েছে। তো শুরুতেই আমরা বলেছিলাম, এখনো বলছি যে সংস্কারগুলো একটি চলমান প্রক্রিয়া। সেটি আসলে কোনো একটি নির্বাচনীয় সরকারের পক্ষেও এক সংস্কার শেষ করে ফুল স্টপ দিয়ে দেওয়া সম্ভব না। গণতন্ত্রের যে লড়াইটা, সেটি আসলে প্রতিনিয়ত একটি ধারাবাহিক উত্তরণের বিষয়। এখানে সংস্কার যে শুরু করেছে, সেই সংস্কার আপনারা জানেন যে ওখানে যে সংস্কারের যে কমিটি, সেখান থেকেও আমরা গত 31শে জুলাই আমরা সেখান থেকে চলে এসেছি। আমরা খুব সুস্পষ্ট করে মনে করি বাংলাদেশের 72-এর সংবিধানের মূল নীতি যে স্পিরিটটা, সেটাকে ধারণ করে আমাদের আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রার দিকে যে সংস্কারগুলো তৈরি করা দরকার, সেটি দিকে এগোনো উচিত। কিন্তু আমরা দেখলাম যে সেখানে না যেয়ে তারা যে কমিশন, তারা আসলে সংবিধান সংস্কারের মতো মৌলিক জায়গাও হাত দিতে চাচ্ছে। সেখান থেকে আমরা, আপনারা জানেন যে আমরা গত 30শে জুলাই আমরা ওয়াকআউট করে চলে এসেছি। এখন যেটি বিষয়, আমরা মনে করি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব, এবং অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে, এবং শুধুমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু ন্যূনতম সংস্কার দরকার নির্বাচন কমিশনের, ততটুকু করে অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। এবং সকল রাজনৈতিক দলের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের সংবিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যবস্থা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত। আমরা অতি দ্রুতই আমরা এই প্রক্রিয়ার মধ্যেই আছি, এবং অতি দ্রুত সরকার মানে নির্বাচন কমিশন থেকে সুস্পষ্ট ঘোষণা আসলে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে যাব। হ্যাঁ, আসলে আমাদের কিন্তু সনদ নিয়ে বলছি, সেটি হচ্ছে যে সনদ গতকাল যে জুলাই ঘোষণা ছিল আর কি, সেখানে যে নিমন্ত্রণের বিষয়টি ছিল, আপনারা জানেন যে তারা যে খসড়াটা তৈরি করেছে, আমরা বলেছি যে সেই খসড়ায় আসলে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা কি ছিল। সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে যে সকলের মতামতের ভিত্তিতে একটি খসড়া তৈরি হোক। কিন্তু আপনারা দেখেছেন যে তারা সুনির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের কাছে শুরুতে সে খসড়াটি পাঠিয়েছে বলেছেন, এবং তাদের মতামত নিয়েছে। আমাদের কাছে খসড়া পাঠায়নি, আমরা সেখানে কোনো মতামত দিতে পারিনি, এবং তাদের নিমন্ত্রণের যে প্রক্রিয়াটি, সেটাও যথাযথ ছিল না। এবং আমরা খুব সুস্পষ্ট মনে করি যে এই যে জুলাই সনদ, আসলে কি এই যে জুলাই ঘোষণা একটি আন্দোলনের ঘোষণাটি হয়, বা একটি আন্দোলন পরবর্তী যে কর্মসূচিগুলো হয়, সেই ঘোষণাটি তো আসলে আন্দোলনের পূর্বেই দেওয়া উচিত। এটি বিষয়টি একটু অনভিপ্রেত না, একটু নতুন একটি বিষয় ছিল, যখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা বঙ্গবন্ধুর বাংলায় কোটা ট্রাই নাই, কোটা সরকার বদলিয়ে বঙ্গবন্ধুর আপনার বাড়িঘর ভাঙিয়ে দিলেন,
হ্যাঁ, তো সনদে তো আগে তো এটা লেখা উচিত ছিল যে আমরা যদি আমাকে শেষ করতে দেন। তার বাইরেও খুবই গুরুত্বপূর্ণ, তার বাইরেও খুবই গুরুত্বপূর্ণ, মানে এটি অত্যন্ত নিশ্চয়ই আপনি যেটি বলেছেন সেটিও গুরুত্বপূর্ণ, তার বাইরেও একটু গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু যেটা বলছিলাম সেটা বলে এক লাইনে শেষ করি। যে এই বিষয়টি একটু নতুন কেন, আন্দোলন শেষ তারপরে একটি আন্দোলনের ঘোষণা আর কি, জুলাই ঘোষণা দিতে হবে, কিন্তু আমাদের দেশে যেহেতু পরিস্থিতিটা, উদ্ভূত পরিস্থিতিটা আসলে এরকমই ছিল যে একটি কোটা সংস্কারের আন্দোলন থেকে ফ্যাসিস্ট সরকারের যে গণহত্যা তৈরি করেছিল এবং দীর্ঘদিনের মানুষের ভোটাধিকার বঞ্চিত, দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের প্রতিফলনে এটি এক দফার আন্দোলনে পরিণত হয়েছে এবং সরকারের পতন হয়েছে। সেই ক্ষেত্রে পরবর্তীতে এই ধরনের একটা প্রস্তাব এসেছে, আমরা সেটা বিবেচনায় রেখেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন, আপনি যে বিষয়টি বলছেন সে প্রসঙ্গে আমি একটা কথা বলি। বাংলাদেশের এ পর্যন্ত প্রচলিত যে বিষয়গুলো ছিল আর কি, সরকারের একটা একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপ্রধান যখন বক্তব্য রাখবেন, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি সব সময় যে 1971 সালে যে 30 লক্ষ শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কিন্তু আসলে আমাদের যাত্রাটা শুরু করা উচিত। এবং আপনারা খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন, এটা আমরা আগেও বলেছি, খেয়াল করেছি যে ডক্টর ইউনূস সাহেব যতদিন থেকে ক্ষমতা নিয়েছেন তার বক্তব্যতে কিন্তু এই বিষয়টিকে খুব সুকৌশলে মানে অ্যাভয়েড করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। সে বিষয়টি যেভাবে আমরা প্রকাশ করি, বাংলাদেশের মানুষের আবেগ, বাংলাদেশের মানুষের ইমোশন এবং সম্মান প্রদর্শনের যে প্রচলিত জায়গা, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষে সকল মানুষ, সকল রাজনীতিবিদদের, সে জায়গাটি কিন্তু সে অবলম্বন করেনি। সেখানে তো এটি তো আছে। এবং তার পরবর্তীতে আপনি যেটি বলছিলেন আর কি, যে গণভবন আসলে একটি ডিফারেন্ট বিষয়। বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভের একটা কেন্দ্রতে পরিণত হয়েছে। আমি 32 নম্বরকে গণভবনের সাথে একত্রিত করতে চাই না, কিন্তু 32 নম্বরে হামলা হয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, সে বিষয়ে কিন্তু কখনোই সে তার বক্তব্য স্পষ্ট করেনি। এবং সে জায়গায় আমি আবারও বলতে চাই, যদি কেউ মনে করে কোন রাজনৈতিক অংশ, কোন রাজনৈতিক দল বা সরকারের কোনো অংশ যদি মনে করে 24-এর গণ আকাঙ্ক্ষাকে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বা মুখোমুখি করে দেবে, একটি ভুল জায়গায় তারা আছে। 24-এর গণ আকাঙ্ক্ষা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একটা ধারাবাহিকতা, একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটা সকল মানুষের নিরাপদ বাংলাদেশের জন্য, সকল মানুষের সম অধিকারের বাংলাদেশের জন্য 1971 সালে যুদ্ধ হয়েছিল, সেটি 54 বছরে প্রতিষ্ঠিত হয়নি। তার ধারাবাহিকতায় বাংলাদেশে 90 সালে আন্দোলন হয়েছে, তার ধারাবাহিকতায় বাংলাদেশে 2024-এ এই গণ অভ্যুত্থান হয়েছে। বিষয়টি কিন্তু একটা ধারাবাহিক বিষয়, কিন্তু বারবারই খেয়াল করছি সরকারের একটি অংশ এবং অনেক কোন রাজনৈতিক দল এই বিষয়টিকে স্কিপ করতে চাচ্ছে। এটি অত্যন্ত ক্ষোভের, এটি অত্যন্ত মানে জি এটা ছোট প্রশ্ন। এটা হচ্ছে দর্শকরা কমেন্টস করছেন, এক লাইনে বা 2 লাইনে দিবেন প্লিজ, আমাদের সময় খুব কম, কারণ স্যার আর একটা প্রোগ্রামে যাবেন, আর একটা প্রোগ্রাম তো শিওর 7-8টা প্রোগ্রাম করেন। তো আমি চাচ্ছি যে স্যারকে মানে আবার বলার সুযোগ করে দেওয়ার জন্য, এই জন্য একটু সংক্ষিপ্ত করতেছি। একটা বিষয় হচ্ছে যে অনেকেই লেখছেন লাল বদর বলা হচ্ছে আপনাদেরকে, বামপন্থীদেরকে আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা এই যাবৎকালে বিএনপি কে এত গালিগালাজ করতেছেন না, বামপন্থী বিশেষ করে বামপন্থীদের গালিগালাজ করছেন, হ্যাঁ, লাল বদর্শ বিভিন্ন। এখন এই যে আপনারা যে আন্দোলনটা করলেন, অনেকে বলছে আন্দোলন করে শেখ হাসিনা পতন করার কারণেই দেশটা আজকে মুক্তিযুদ্ধের বিরোধী পথে আটতেছে, এর লাগি দায়ী আপনারা, কি বলবেন? শুনেন, মানে স্যার যেহেতু বলবেন, আমার মনে হয় যে আমি সংক্ষেপ করি। মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু কোনো বায়বীয় বিষয় না, এই বিষয়টিকে আপনারা সবসময় গুলিয়ে ফেলেন। মুক্তিযুদ্ধের চেতনার খুব কয়েকটি সুস্পষ্ট উপাদান ছিল, সেই উপাদানগুলো কি আওয়ামী লীগ পূরণ করেছে? সেই উপাদান, সেই মানুষের যে সে জায়গাগুলো, সেগুলো কি ফুলফিল করেছে? একটি বৈষম্যহীন বাংলাদেশ, আপনি যদি মনে করেন যে 71-এর যুদ্ধটা 71 সালে কেন সংগঠিত হলো, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও যখন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদেরকে সরকার গঠন করতে দিল না পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলে, সেই সকল মানে আসলে তো আমাদের দীর্ঘ 23 বছরের, যদি এখন 47 থেকে শুরু করতে হয়, 47 সালে যে একটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদেরকে বিভক্ত করা হয়েছিল, এই জনপদের মানুষ কিন্তু সেটা মেনে নেয়নি। এবং সেই মেনে নেয়নি যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু হচ্ছে 1952 সালে একটা অসাম্প্রদায়িক আন্দোলন, ভাষার দাবিতে আন্দোলন, এবং তারপরে 1970-এর গণ অভ্যুত্থান। টোটাল বিষয়টাই কিন্তু এখন দেখবেন কোথাও 47 এবং 71-কে এক করা হচ্ছে। 47 এবং 71 কিন্তু এক বিষয় না। 47 দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আমাদেরকে বিভক্ত করা হয়েছিল। তার বিপরীতে যে 52 সালে কিন্তু আমরা শুরু করেছিলাম অসাম্প্রদায়িক পূর্ব পাকিস্তানের যাত্রা, বাংলাদেশের যাত্রা, এবং সেটার একটা
পরিণতি এসে ৭১ সালে আমরা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে সেটা পেলাম। এবং সেই যে আমি প্রথম উপাদানটা ধরি, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার যে একটি উপাদান, সেটি কি আওয়ামী লীগ পেরেছে রক্ষা করতে? করেছে। সেটা কি রাজনৈতিকভাবে সে চর্চা করেছে? একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকার নিশ্চিত করা মানুষের, সেটি কি করেছে? ২২ পরিবারের হাতে সম্পদ ছিল, সেটা থেকে সকল মানুষের একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থার জন্য ৭১ সালে আমরা লড়াই করেছি। সেটা কি করেছে? করেনি, বরং ১,৫০০ কোটি টাকা দুর্নীতি করেছে। এখন আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি মানে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আন্দোলন করেছি, এটি আসলে একটি ভুল ফেনোমেনা, একটি ভুল বয়ান বাংলাদেশের মানুষের সামনে হাজির করা হচ্ছে। আমি খুব সুস্পষ্টভাবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কষ্ট পাচ্ছে তাদেরকে বলতে চাচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনা কোনো বায়ু বিষয় নয়। খুব সুস্পষ্ট উপাদান ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া, মানুষের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়া। তার কোনো একটিও ৫৪ বছরের বাংলাদেশের কোন সরকার করেনি। যার কারণে হয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দরকারি আওয়ামী লীগ ক্ষোভ, সে মানুষের ভোটাধিকার হরণ করেছে, সে দুর্নীতি করেছে, সে গুম করেছে, খুন করেছে, সে ব্লগারদের হত্যা যে হয়েছে তার বিচার করেনি, সে এমনকি ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নকে হাইকোর্টে যে মুক্তিযুদ্ধ করেছে আমরা সেই স্বীকৃতি এনেছে, মুক্তিযোদ্ধার ভুয়া তালিকা তৈরি করেছে। এই লড়াইটি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের পক্ষে যারা ছিল, মুক্তিযুদ্ধের আসলে চেতনার পক্ষে যারা ছিল, তাদের জন্য একটি অনিবার্য লড়াই ছিল, প্রয়োজনীয় লড়াই ছিল, আমরা সেটি করেছি।